1971 সালে এই দেশে কি ঘটেছে, কারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, কারা বিপক্ষ শক্তি, এটি ইতিহাসে প্রমাণিত। জামাতে ইসলামের আমির তিনি যদি এই ধরনের বক্তব্য রেখে থাকেন প্রতিনিয়ত, এবং তিনি যদি প্রমাণ করার চেষ্টা করেন, এবং তাদের নেতৃত্ব যদি প্রমাণ করার চেষ্টা করে যে 1971 সালে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, তাহলে তো অবশ্যই এটি দায়িত্ব, এটি পবিত্র দায়িত্ব যে ইতিহাস যেন বিকৃতি যেন না হয়। স্পষ্টভাবে জেনে যদি কথা না বলি, তাহলে পার্টির স্ট্যান্ড নিয়ে ভুল বার্তা দেওয়া হয়, যেগুলো কোনোভাবে কাম্য নয়। কারণ আহ, এই যে তিনি যে বললেন যে আমরা প্রথমে চেয়েছি হলো মানে ডাকসু নির্বাচন পরে চাই কিংবা জাতীয় নির্বাচন আগে, একটি কথা বলি শুনুন। 1995 সালে ইলেকশনের 96 সালের যে ষষ্ঠ জাতীয় সংসদ যে নির্বাচনটা হয়েছিল, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদারতায়, তৎকালীন প্রধানমন্ত্রী তার উদারতায় 1996 সালে কিন্তু সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সংসদে পাশ করে একটি অন্য একটা স্টাইলে হয়েছে। হুম। তারা তো তরুণ প্রজন্মের, বয়স অনেক কম, তারাই আগামী বাংলাদেশের অনেক মানে বুদ্ধিজীবী চর্চা বলেন কিংবা তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করা বলি, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এগুলো অ্যানালাইসিস করতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সেই বেগম খালেদা জিয়ার উদারতায় সেই বিএনপি যখন এই এই আওয়ামী লীগের একটি দাবিকে তারা মেনে নিল, সেই নির্বাচনে, যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 96 সালে, সেই নির্বাচনে বিএনপি 116টি আসন পেয়েছিল। ঠিক আছে, যে নির্দলীয় আওয়ামী লীগের দাবির মুখে, একটি মনে করেন দাবি মানা মানে বুঝতে পারছেন, 116টি আসন পেয়েছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগ পেয়েছিল 146, আওয়ামী লীগ পেয়েছিল 146টি আসন, জামাত পেয়েছিল 3টি, এবং বিএনপির, আওয়ামী লীগ 37% ভোট পেয়েছিল, বিএনপি 33% ভোট পেয়েছিল। সেহেতু এত কনফিডেন্স থাকা ভালো না। আপনারা যেভাবে মানে আমাদেরকে বলতে চান যে ডাকসু নির্বাচন, আমরা অবশ্যই অতি দ্রুততম সময়ে যে সিন্ডিকেট এবং গঠনতন্ত্রের যে সমস্যাগুলো রয়েছে, এই সংস্কারটা আপনি আজকে দাবি করেন না কেন? আমরা তো সেটি 2 মাস আগে থেকে বলছি, এগুলো সংস্কার করে দিয়ে দেন। এই সংস্কার কতদিন সময় লাগে বলেন? এগুলো কেন করছে না, মানে কারণটা কি? 5 মাস তো হতে চললো। এই সামান্য সংস্কারটুকু আমরা তো বৃহৎ, আমরা জাতীয় নির্বাচনের কাছে যে কথাগুলো বলছি যে দ্রুততম সময় সংস্কার, ডাকসুতে আপনি দ্রুততম সময় সংস্কার করে দিয়ে দেন। এবং এত কনফিডেন্স থাকা ভালো না। ডাকসু নির্বাচন সহ ছাত্র সংসদ, আমরা আপনার ওই সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখে নিজেদেরকে যাচাই বাছাই করা যাবে না। আগের মতো সেই দিন নেই যে সোশ্যাল মিডিয়ার মিথ্যাচার তরুণ প্রজন্ম অ্যাকসেপ্ট করে। সেগুলো আপনারা তৃণমূলে গিয়ে খুঁজ নিতে পারেন, আরো যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সবচেয়ে মেধাবীদের এখানে জায়গা। সেখানে আপনি যদি মনে করে থাকেন যে এইসব ইস্যুতে আপনাদের মতো বক্তব্য দিয়ে, এরকম না, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। এবং আমরা আশাবাদী, আমরা যদি আহ, কেন্দ্রীয় সংসদ থেকে এই সারা দেশের ছাত্র দলের ছাত্র রাজনীতির নতুন ধারার প্রচলন করতে পারি, এবং এই যে সন্ত্রাস চাঁদাবাজি এগুলো নিয়ন্ত্রণ করতে পারি দৃশ্যমানগত ভাবে, একটা সময় অবশ্যই এই জেনারেল স্টুডেন্টরা অবশ্যই বুঝতে পারবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি 1 মিনিট এই প্রসঙ্গ শেষ করে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের দিন পর্যন্ত আমি সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার সুপার সংসদে যারা, সুপার ফাইভে যারা রয়েছে, তারা কেউ মধুর ক্যান্টিনে গিয়ে চা খাওয়া কিংবা তাদের নেতাকর্মীদের নিয়ে প্রোটোকলের রাজনীতি বিলুপ্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মোটর সাইকেলের 5-7টা শোডাউন বিলুপ্ত করেছে, সারা দেশে বিলুপ্ত করেছে। আপনি আড়ম্বর পূর্ণভাবে 16ই ডিসেম্বর পালন করা, ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, এবং এই যে আপনি মনে করে থাকেন যে আমাদের ছাত্রদল যে করি, আমরা কি কোনো অফিসে দৌড়াদৌড়ি করি? কোনো অফিসে যাচ্ছি, সরকারি কোনো কাজ ইন্টারফেয়ার করছি না। আগামী তো ইনশাআল্লাহ ছাত্রদলকে এই পর্যায়ে রাখার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমার পরে পরবর্তীতে যারা নেতৃত্ব আসবে তারা এই ধারা অব্যাহত রাখবে। তো এই যে যে ইতিবাচক পরিবর্তন গুলো, তা আমরা কি কনফিডেন্স থাকবে না আমাদের যে জেনারেল স্টুডেন্টরা, তারা তো বাংলাদেশের নাগরিক, তারা সোশ্যাল মিডিয়া দ্বারাই শুধু প্রভাবিত না, তারা নিজের বিবেক দ্বারা প্রভাবিত। তারা পার্থক্যটা ইনশাআল্লাহ, বিগত সময়ের পার্থক্য, ছাত্র 15.5 বছরের এবং অতীতের ছাত্র রাজনীতি, বর্তমান যে আমরা যা করছি সেগুলো পার্থক্য অবশ্যই বিবেচনা করে ভোট প্রদান করবেন। ধন্যবাদ। আমি এখন যাচ্ছি যে ডাকসু নির্বাচন কেটে আমাদের দুটোর ক্ষেত্রে একই বক্তব্য, অতি দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচন দিন, অতি দ্রুততম সময়। সেটা যদি আপনি 5-7 দিনে পারেন, আমি কথা দিচ্ছি
7 দিনে আপনি দাবি সিন্ডিকেট গঠনতন্ত্র সহ অপর অপর ছাত্র সংসদের কথা বলে আপনি দিয়ে দিন, সমস্যা নেই তো। এত আমাদেরও ইনশাআল্লাহ কনফিডেন্স এত লো লেভেলে না, আমরাও আশাবাদী, জেনারেল স্টুডেন্ট আমাদের বিবেচনা করবে। ধন্যবাদ। দ্বিতীয়ত আসুন যে সুহেল রানা ভাই যিনি প্রশ্নটি করেছেন ছাত্রদলের জেলা কমিটি, আমরা আসলে সত্যিকার অর্থে এখন পর্যন্ত একমাত্র বগুড়া জেলা ছাত্রদল কমিটি ব্যতীত আমরা কোনো কমিটি দিইনি। সেহেতু এটা তো প্রশ্নই আসে না যে রাজপথের অবমূল্যায়ন। হ্যাঁ, আগামীতে যখন আমরা করব অবশ্যই রাজপথে যারা ছিল বিগত 15.5 বছরে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তা নাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এবং এই যে ছাত্রদলে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। ধন্যবাদ। এবং বগুড়া বরগুনার যে ঘটনা। মোটা দাগে অভিযোগটা ছিল ছাত্রদল বা বিএনপি এখন আবারও সেই পতিত সরকারের যারা অপরাধী ছিল তাদেরকে নিয়েই রাজনীতি করার জন্য এখন তাদেরকে গুরুত্ব দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে, এই একটা অভিযোগ ধন্যবাদ। আছে। জি না, ঠিক আছে, ধন্যবাদ। জি আমিও ঠিক আছে, এই কথাটা তিনি বলেছেন, ধন্যবাদ সাগর ভাই। তো এটি হলো আমি তো আবারও বলছি যে আমাদের একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত সারা দেশেই ছাত্রদলের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে এবং তারা বিগত আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব। সে কারণে স্ব এলাকায় তাদের জনপ্রিয়তা, পারিবারিক অবস্থান সবকিছুই রয়েছে। কিন্তু এর মাঝেও সামান্য পরিমাণে এক দুটি কিছু অল্প কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে এই ফেসিবাদের দোসররা এই ছাত্রলীগের অল্প কিছু নেতাকর্মী আমাদের মাঝে ভিড়ার চেষ্টা করেছে। আমরা তাদেরকে পুরোপুরি বারণ করেছি এবং অনেক ক্ষেত্রে সাংগঠনিক নির্দেশনা দিয়েছি। তো এখন পর্যন্ত মোটা দাগে ওরকম কোনো অভিযোগ দৃশ্যমান ভাবে আসে নাই যে ছাত্রলীগের পদধারী কেউ এই পর্যায়ে রয়েছে, এরকম না। তো এটি তিনি বলতেই পারেন, তার অভিযোগ তো অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলছি যে এই অভিযোগটি সত্য নয়। দ্বিতীয়ত বরগুনার তিনি যে ঘটনাটি বলেছেন এবং আমাদের মঞ্জুরুল ভাই যে ব্যাখ্যা দিয়েছেন, আমি আবারও বলছি তিনি আমাদের দলের রেফারেন্স না টেনে তিনি বরগুনার যে পুলিশ সুপার রয়েছে যিনি স্টেটমেন্ট দিয়েছেন তিনি তো স্টেট বলেছেনই যে আমি যে অভিযোগ পাচ্ছি তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত। হ্যাঁ, আমিও বলছি তারা রক কেটেছে, তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত। কিন্তু এগুলো নিয়ে আমরা বিশাল আকার প্রতিক্রিয়া দেখানো শুধুমাত্র দর্শক প্রশ্ন করেছে কারণে আমি এটি বললাম। আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলছি এবং আমরা যেহেতু যুবদল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন সেই হিসেবে বলছি যে যুবদলের সেই নেতৃত্বকে আমরা খোঁজ নিয়েছি যে যে রক কেটেছে, যারা রক কেটেছে তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত। এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় বলছি যে আপনার জিএম আবদুল্লাহ ভাই যিনি প্রশ্ন করেছেন যে 1971 সালে স্বাধীনতা বিরতি নিয়ে যে প্রশ্ন করেছেন, এটি পুরোপুরি আবারও সেই আগের ইন্টেনশনালি। 1971 সালে এই দেশে কি ঘটেছে, কারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কারা বিপক্ষে শক্তি, এটি ইতিহাসে প্রমাণিত। এগুলো নিয়ে এই 2024 সালে এসেও যদি নতুন করে কেউ জ্ঞান দিতে চায়, এগুলো আমি বলবো এসে ছাত্র আওয়ামী লীগের মতো আচরণ, যে জোর করে কিছু চাপিয়ে দেওয়া। 1971 সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে শক্তি। এখন আসেন যে বিএনপিতে তিনি এক দুইজন কিন্তু লিডার কিন্তু রয়েছে। মানে 2024 সালে এই বিষয়টিকে আবার সামনে আনাটাও কি 2024 সালে রাজনৈতিক ভাবে টার্গেট করে এটাকে ঘোলা করার একটা কোনো ইয়ে আছে, মানে ইচ্ছাকৃত ভাবে বিষয়টাকে সামনে আনার এরকমও অনেকে মনে করছে যে শুধুমাত্র রাজনৈতিক কারণে। ধন্যবাদ। জি হুম। ধন্যবাদ। এটাকে যদি নতুন ভাবে বলা হয় যে না অমুক কেউ জড়িত ছিল না, অমুক স্বাধীনতা পক্ষের শক্তি কিন্তু তারা ছিল বিরুদ্ধে, এটা তো নতুন ভাবে সামনে আসবে। মানে আপনি এটা এটা নিয়ে কি কথা বলা তো আপনারা যাবেন না। আপনারা জামাত ইসলামকে টার্গেট করছেন নাকি জামাত ইসলাম আপনাদেরকে এই বিষয় বিতর্কিত করার না না চেষ্টা না, করছে? আমরা আমরা কারণ সত্যিকার আজকে অর্থে আজকে ওই বিষয়টা নিয়ে কথা বলেছেন যারা রুহুল কবির রিজভী আজকে স্পষ্টভাবে বলেছেন যে 1971 সালে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, এখন তারা বড় বড় কথা বলছেন এই ধরনের কথা, এবং প্রশ্ন করেছেন যে আপনাদের ভূমিকা কি ছিল, জাতি জানতে চায়। এই বিষয়টা সামনে বারবার আনার কারণ কি বলে মনে করেন? কারণ কি আপনি তাহলে সাগর ভাই মনে থাকার কথা যে সর্বশেষ কিছুদিন আগে আমি আসলে এই প্রসঙ্গে যেতে যাচ্ছিলাম না, যেহেতু আপনি আমাকে নিয়ে যাচ্ছেন আমি যেতে বাধ্য হচ্ছি কারণ আমার তো জবাব দিতে হবে। হুম। জামাতের সম্মানিত আমির তিনি কিন্তু বলেছেন যে তাদের মুক্তিযুদ্ধে ভূমিকা ছিল হুম। এই দেশের পক্ষে, এগুলো তিনি বলেছেন। সেই প্রেক্ষাপটে রুহুল কবির হুম। রিজভী ভাই তিনি এই পক্ষটা বলতে বাধ্য হচ্ছেন এবং আগামীতেও যেহেতু জামাতে ইসলামের আমির তিনি যদি এই ধরনের বক্তব্য রেখে থাকেন প্রতিনিয়ত এবং তিনি যদি প্রমাণ করার চেষ্টা করেন এবং তাদের নেতৃত্ব যদি প্রমাণ করার চেষ্টা করে যে 1971 সালে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, তাহলে তো অবশ্যই এটি দায়িত্ব, এটি পবিত্র দায়িত্ব যে ইতিহাস যেন বিকৃত যেন না হয়। এটি বিএনপি নেতৃবৃন্দের পবিত্র দায়িত্ব, রিজভী ভাই কেন সবার বলা এই উচিত, মুহূর্তে অপর অপর এই দল যারা মুহূর্তে রয়েছে। এটাকে বারবার সামনে আনার উদ্দেশ্য কি, মানে শুধুমাত্র রাজনৈতিক ভাবে এভাবে প্রতিপন্ন করা আপনার যেহেতু তার। না সাগর ভাই আপনি মিসিং করেছেন, আমি আবারও বলছি জামাতে ইসলামে আমি যিনি বেশ কিছুদিন আগে
বলেছেন যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল এবং মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয়, তিনি এই বিষয়গুলো তিনি সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ শুধু হুম, জামাতে ইসলামে নয়, শিবিরের সাবেক এক দুজন সভাপতির বক্তব্য আমি শুনলাম, তারাও এই হুম, বিষয়টিকে এভাবেই দেখার চেষ্টা করছেন। তো যখন তারা এই বিষয়টিকে এভাবে দেখার চেষ্টা করবেন, তখন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের দল, তাদেরকে তো অবশ্যই এই বিষয়টি স্পষ্টকরণ করতে হবে। এটা তো তার নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে দায়িত্ব। এটি শুধুমাত্র বিএনপি নেতৃবৃন্দ না, সবার দায়িত্ব, আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব। ধন্যবাদ।